তো এই হিস্টেরিসিস লুপকে আমরা বিএইচ কার্ভও বলে থাকি। তো যেটাই বিএইচ কার্ভ সেটাই হচ্ছে আমাদের এই হিস্টেরিসিস লুপ, এবং এটাকে আরেকটা নামে জানা যায়, সেটা হচ্ছে চুম্বকায়ন চক্র বা ম্যাগনেটাইজেশন কার্ভ। তো এখানে বি বিষয়টা কি সে বিষয়গুলো তোমরা ভিডিওতে জানতে পারবে, অর্থাৎ তোমাদের মনে যত কোশ্চেন রয়েছে এই সম্পর্কে তোমরা টপিকটা এই বিষয়টা ইজিলি এখান থেকে জানতে পারবে, এবং আমরা ভিডিওতে অ্যানিমেশনের মাধ্যমে বিষয়গুলো দেখবো যাতে করে তোমাদের মনে কোনো সমস্যা না থাকে বা কনফিউজিং না থাকে, এবং ইজিলি তোমরা এগুলো রিমেম্বার করতে পারবে, কারণ কোনো বিষয় তোমাদের এখান থেকে মুখস্থ করতে হবে না। তো বি বিষয়টা কি এবং এইচ বিষয়টা কি তোমাদের এই ভিডিওতে তোমরা বিষয়টা জানতে পারবে। তো দেখো, শুরুতে যদি আমরা এর হিস্টোরিটা নিয়ে একটু আলোচনা করি, সর্বপ্রথম এই হিস্টেরিসিস লুপ সম্পর্কে আইডিয়া দিয়েছিল আলফার্ড ইউইং। এই বিজ্ঞানী এই আমাদের এই হিস্টেরিসিস লুপ সম্পর্কে তার রিসার্চ থেকে আমরা এখান থেকে জানতে পারি যে এই বিষয়টা কি এবং কিভাবে কাজ করে। তো এই যে আমাদের যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এটা আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখব। তো এই ভিডিওতে আমরা এই টপিকটা ক্লিয়ার করবো, এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কোথায় এগুলো অ্যাপ্লাই করতে হয় এবং কীভাবে ইউজ করতে হয় বিষয়টা, সেই বিষয়গুলো আমরা এখানে জানবো। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ বিষয়টা বুঝি এবং দেখি কীভাবে এগুলো কাজ করে। যদি বলা হয় এই হিস্টেরিসিস লুপ পরে আমরা কি করব, তো আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যখন তুমি বিভিন্ন সাবস্টেশনে জব করবা বা ইন্ডাস্ট্রিতে জব করবা, তখন তোমার এই ট্রান্সফর্মার নিয়ে কাজ করতে হয়, এবং এই ট্রান্সফর্মারের মধ্যে এই হিস্টেরিসিস লস ঘটে। এক প্রকার লস আছে যেটাকে বলা হয় হিস্টেরিসিস লস। তো এই হিস্টেরিসিস লসগুলো তোমাকে বুঝতে গেলে তোমাকে এই হিস্টেরিসিস কার্ভ বা ম্যাগনেটাইজেশন কার্ভ সম্পর্কে আইডিয়া থাকতে হবে, তাহলে বুঝতে পারতেছো যে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। তারপরে তোমার ইন্ডাস্ট্রিতে গেলে এই ইলেকট্রিক জেনারেটর নিয়ে তোমাদের কাজ করতে হবে। সেগুলো তোমার বিভিন্ন প্রাইভেট কোম্পানি হতে পারে বা ইন্ডাস্ট্রি হতে পারে। তো সেখানেও এই ইলেকট্রিক জেনারেটরের ভিতরে এক প্রকার লস ঘটে, সেটা হচ্ছে হিস্টেরিসিস লস। তার মানে এই হিস্টেরিসিস কার্ভ সম্পর্কে আইডিয়া না থাকলে বা হিস্টেরিসিস লস সম্পর্কে আইডিয়া না থাকলে তোমরা এই যন্ত্রগুলো অপারেট করতে তোমাদের সমস্যা হবে। তো অবশ্যই বিষয়টা গুরুত্বপূর্ণ। তো চলো আমরা এই বিষয়গুলো সম্পর্কে ডিটেলসে জানি। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে একটা কয়েল পেঁচালাম, এবং এখানে আমরা যদি একটা বিদ্যুৎ ব্যাটারি দিয়ে সাপ্লাই দিই, তাহলে এখানে একটা নর্থ পোল এবং সাউথ পোল উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এখানে একটা আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তারপর একটু লক্ষ্য করে তোমরা দেখতে পাবে, এই যে দেখতে পাচ্ছ এখন আমাদের কাজ হচ্ছে এই যে কয়েল যে এখানে আমরা পেঁচালাম, এই মাঝখানে একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিব, অর্থাৎ ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে আমরা আয়রন হিসেবে চিন্তা করতে পারি। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি? গুড কোয়েশ্চেন। তো এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল সম্পর্কে আমরা প্রথমে জানবো, এবং তারপর আমরা এই টপিকটি নিয়ে আলোচনা করব। এবং তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা কয়েলের মাঝখানে যখন ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, অর্থাৎ একটা লোহার দণ্ড হতে পারে, লোহা হচ্ছে একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এটা যখন আমরা দিব, তখন যদি আমরা ইলেকট্রিক সাপ্লাই দেই, তাহলেও কিন্তু এই একপাশে নর্থ পোল এবং সাউথ পোল উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এখানে ধরো নর্থ পোল এবং এখানে সাউথ পোল উৎপন্ন হচ্ছে, অর্থাৎ সেখানে একটা ম্যাগনেট উৎপন্ন হচ্ছে। কীভাবে বুঝলাম এখানে ম্যাগনেট উৎপন্ন হচ্ছে? এই যে দেখো, এর পাশে যদি আরেকটা ম্যাগনেট রাখি, এখানে যদি আমরা ইলেকট্রিক সাপ্লাইটা দেই, তাহলে এই যে নর্থ পোল এবং সাউথ পোল উৎপন্ন হওয়ার কারণেই তো এখানে আকর্ষণ বা বিকর্ষণের ফলে কাটার ডিফ্লেকশন দেখা দিবে, অর্থাৎ তার মানে বোঝা যাচ্ছে এখানেও একটা ম্যাগনেট উৎপন্ন হচ্ছে। তাহলে চলো এখন আমরা ধীরে ধীরে এর বাকি পার্টগুলো দেখি। তাহলে এই যে আমাদের লোহাকে আমরা কি বলবো? ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলবো। কেন ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলবো? কারণ লোহাটা চুম্বক দ্বারা আকর্ষিত হয়। এখন যদি এই লোহাকে আমরা জুম করে যদি ভিতরের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে এইরকম তীর চিহ্ন, জুম করে ভিতরে লক্ষ্য করলে এরকম বিভিন্ন এরিয়া আমরা দেখতে পাবো, অনেকগুলো এরকম এরিয়া দেখতে পাবো। আর ইংলিশে এগুলোকে বলা হয় ডোমেইন। কি বলা হয়? ইংলিশে এগুলোকে বলা হয় ডোমেইন। তাহলে এরকম অনেকগুলো এরিয়া এখানে ভাগ ভাগ করা থাকে। এখন এই অনেকগুলো এরিয়ার মাঝে যখন তুমি বাইরে থেকে একটা ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড সাপ্লাই দিবা, সেই ম্যাগনেটিক ফিল্ডকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম। ম্যাগনেটিক ফিল্ড বলতে কি? ওই যে আমাদের তারের মাঝখানে কী ছিল? কয়েল যে আমরা পেঁচাইলাম, সেখানে কি উৎপন্ন হয়েছিল? একটা ম্যাগনেট তৈরি হয়েছিল, অর্থাৎ আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছিল। সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন তুমি ওই লোহাটা দিচ্ছ, লোহাটা ম্যাগনেটিক ফিল্ড দ্বারা এফেক্টেড হয়ে সেটাও একটা ম্যাগনেটের মতো আচরণ করা শুরু করে দিল। তাহলে যখন তুমি একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড সাপ্লাই দিবা, তখন দেখা যাচ্ছে এর ভিতরে যে ডোমেন ছিল সেগুলো একটা নির্দিষ্ট দিকে অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে। এখন বিষয়টা তোমার মনে এখনও অনেক কনফিউশন থাকতে পারে, একটু লক্ষ্য করো। এই যে আমরা যে বললাম যে এই ছোটো ছোটো যে এরিয়া দ্বারা ভাগ করলাম, এই ছোটো ছোটো এরিয়া হচ্ছে একটা ক্ষুদ্র ক্ষুদ্র ম্যাগনেটের মতো আচরণ করে। এই যে দেখো, এই যে আমাদের একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল জুম করে দেখতে পাচ্ছে, ভিতরে এরকম একটা এরিয়া, এরকম আরেকটা এরিয়া, এরকম আরেকটা, অনেকগুলো এরিয়াতে ভাগ করা হচ্ছে।
যখন আমরা বাইরে থেকে এই ম্যাগনেটিক ফিল্ড সাপ্লাই দিচ্ছি ম্যাগনেটিক ফিল্ড কই থেকে সাপ্লাই দিচ্ছি, এই যে আমাদের যে কয়েলটা ছিল, কয়েলে যখন আমরা ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছিলাম তখন সেখানে একটা নর্থ পোল এবং সাউথ পোল উৎপন্ন হচ্ছিল, অর্থাৎ সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছিল। এখন এর মাঝে যখন তুমি কাঁচা লোহাটা দিবা তখন সেই কাঁচা লোহাটা এই ম্যাগনেটিক ফিল্ড দ্বারা এফেক্টেড হবে, অর্থাৎ এই কাঁচা লোহার মধ্যে ম্যাগনেটিক ফিল্ডগুলো পাস করতে থাকবে। সেই জন্য আমরা বলতেছি যে এই যে আমাদের সাধারণ যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে, এখানে যখন আমরা ইলেকট্রিক ফিল্ড বা বি সাপ্লাই দিচ্ছি তখন এই বি সাপ্লাইয়ের কারণে এই মাঝখানে যে ডোমেনগুলো আছে, অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলো একটা ছোটো ছোটো ম্যাগনেটের মতো আচরণ করে। যখন আমি বাইরে থেকে ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছি তখন এই ছোটো ছোটো ম্যাগনেটগুলো যেগুলো থাকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা থাকে সেগুলো একটা নির্দিষ্ট দিকে অ্যালাইনমেন্ট হয়ে যায়। যেমন দেখো এই সবগুলো একটা নির্দিষ্ট ডিরেকশনে অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে। এবং এই যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলোকে আমরা কী বলবো? অঞ্চলগুলোকে বলবো হচ্ছে আমরা ডোমেইন, ইংলিশে বলা হয় ডোমেইন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভিতরে অনেকগুলো ছোট ছোট অঞ্চল থাকে, সেই ছোট ছোট অঞ্চলগুলো একটা ছোট ছোট ম্যাগনেটের মতো আচরণ করতেছে। সবগুলো মিলে আমরা একটা বড় ম্যাগনেটের মতো আচরণ করে। সবগুলো মিলে প্রাথমিক অবস্থায় ছোটো ছোটো ম্যাগনেটের মতো আচরণ করে এবং প্রাথমিক অবস্থায় সবগুলো এলোমেলো অবস্থায় থাকে, র্যান্ডমলি এলোমেলো অবস্থায় থাকে, যার কারণে সেখানে কোনো চুম্বকের বৈশিষ্ট্য প্রদর্শন করে না। এলোমেলো থাকা মানে কি? নর্থ পোল সাউথ পোল, ধরো এখানে আছে নর্থ পোল সাউথ পোল, আবার এখানে সাউথ পোল নর্থ পোল, মানে আকর্ষণ বিকর্ষণের কারণে সেটা কোনো চুম্বকের ধর্ম প্রদর্শন করে না। যখনই আমরা বাইরে থেকে কোনো ম্যাগনেটিক ফিল্ড সাপ্লাই দিব তখন সবগুলো একটা নির্দিষ্ট দিকে অ্যালাইনমেন্ট হয়ে যায়, আর নির্দিষ্ট দিকে অ্যালাইনমেন্ট হয়ে গেলে সেটা তখন একটা ম্যাগনেটের মতো আচরণ করে। আচ্ছা, ধীরে ধীরে আমরা বিষয়টা আরও ক্লিয়ার হবে, জাস্ট একটু লক্ষ্য করতে থাকো, ধীরে ধীরে সবগুলো বিষয় বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। তার মানে এখন এই যে ছোটো ছোটো ডোমেনগুলো আছে এগুলো একটা ছোটো ছোটো ম্যাগনেটের মতো আচরণ করতেছে, ছোটো ছোটো টাইনি বা ছোটো ছোটো ম্যাগনেটের মতো আচরণ করতেছে। এইগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এরকম একটা সিম্পল তীর চিহ্ন দিয়ে। এভাবে অনেকগুলো তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, আর সহজে প্রকাশ করার জন্য এরকম একটা তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আর একটা তীর চিহ্ন দ্বারা কী বোঝাচ্ছে? এটা হচ্ছে একটা ম্যাগনেট, নর্থ সাউথ, এটা একটা ম্যাগনেট, এটা একটা ম্যাগনেট, এটা একটা ম্যাগনেট, এভাবে অনেকগুলো ম্যাগনেটে ভাগ করা যায়। আর যখন আমরা এখান থেকে বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড সাপ্লাই দিব তখন সবগুলো একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্টে, নির্দিষ্ট দিকে চলে আসে, নির্দিষ্ট অ্যালাইনমেন্টে সেগুলো চলে আসে। আচ্ছা, এইটুকু অংশ আশা করা যায় তোমাদের ক্লিয়ার। তো নেক্সট চলো দেখি আমরা এখন চলো একটু কার্ভ নিয়ে আলোচনা করি এবং কার্ভটা বিষয়টা বোঝার চেষ্টা করি। তো আমাদের এই যে বিষয়টা এখন তোমরা কি দেখতে পাচ্ছ, এটা কি এক প্রকার? এটা হচ্ছে একটা সলিনয়েড। সলিনয়েড বলতে কী বোঝাচ্ছে? একটা তার নিলাম, তার নিয়ে আমরা পেঁচালাম, এরকম গোল্লা গোল্লা করে পেঁচালাম, এবং তারের মাঝখানে আমরা কী দিলাম? ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিলাম। এখন এদিক দিয়ে যদি আমরা কারেন্ট সাপ্লাই দেই, কারেন্ট সাপ্লাই দিলে কয়েলের মধ্যে দিয়ে বিদ্যুৎ সাপ্লাই প্রবাহিত হবে, আর বিদ্যুৎ সাপ্লাই প্রবাহিত হলে সেখানে একটা কি উৎপন্ন হবে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, অর্থাৎ সেখানে একটা ম্যাগনেট উৎপন্ন হবে। এখন মাঝখানে যদি আমরা একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দেই তাহলে কি হবে? এই যে ম্যাগনেটিক ফিল্ডটা উৎপন্ন হলো সেটা কার মধ্যে দিয়ে পাস করবে? এই যে আমাদের আয়রনের মধ্যে দিয়ে, বা আমরা যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা নিলাম তার মধ্যে দিয়ে পাস করবে। এখন তার মধ্যে যখন আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা পাস করতে থাকবে তখন সেটাও একটা ম্যাগনেটের মতো আচরণ করবে। কনসেপ্ট কিন্তু ক্লিয়ার, যার কারণে তোমাদের বেসিক এতক্ষণ আলোচনা করলাম। তাহলে এই বিষয়টা মাথায় রেখে আমাদের এই বিএইচ কার্ভটা অঙ্কন করতে হবে। তো বিএইচ কার্ভ অঙ্কন করার জন্য প্রথমে তোমাকে এক্স অক্ষ বরাবর এইচ নিতে হবে। এইচকে বলা হয় হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, আর ওয়াই অক্ষ বরাবর নিতে হবে হচ্ছে আমাদের বি, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। এখন তোমার মনে প্রশ্ন আসবে যে আমাদের এই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিটা কী আর ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির বিষয়টা কী? তাহলে এই বিষয়টা আগে ক্লিয়ার করি, তারপরে তোমাদের এই গ্রাফে আমরা আসবো আবার। তাহলে একটু লক্ষ্য করো যে এই ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিকে আমরা প্রকাশ করবো হচ্ছে বি দ্বারা, এবং ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিকে আমরা প্রকাশ করবো হচ্ছে এইচ দ্বারা। এখন এগুলো অনেক সময় এখন এই বিষয়টা তোমাদের অনেকের পরীক্ষার হলে কনফিউজিং হয়, অর্থাৎ এই যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিকে বি দ্বারা প্রকাশ করা হয় এবং ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, এগুলো অনেক সময় কনফিউজিং হয় যে এটা এইচ না এটা বি। তো এটা মনে রাখার একটা টেকনিক তোমরা অবলম্বন করতে পারো, সেটা হচ্ছে এই বিডি মনে রাখতে পারো, অর্থাৎ বাংলাদেশ এভাবে মনে রাখতে পারো। অর্থাৎ এই যে ডেন্সিটি যে বিষয়টা আছে বা ঘনত্ব যে বিষয়টা, ডেন্সিটিকে আমরা প্রকাশ করার জন্য এই ডি ইউজ করলাম, এবং এটাকে লেখা হয় হচ্ছে বি দ্বারা। অর্থাৎ এই ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিকে আমরা প্রকাশ করবো হচ্ছে বি দ্বারা। এই ডি দ্বারা হচ্ছে ডেন্সিটি বোঝা হচ্ছে, তো ডেন্সিটিকে লিখবো হচ্ছে আমরা বি দ্বারা। এবং ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, এটা তোমরা মনে রাখতে পারো হচ্ছে হাই। আমরা অনেক সময় বলি না হাই হ্যালো বলি না, সেজন্য হাই।
এই ইন্টেন্সিটি আই দ্বারা বোঝাচ্ছে ইন্টেন্সিটি এবং এটাকে প্রকাশ করা লিখবো হচ্ছে আমরা এইচ দ্বারা। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি মানে তীক্ষ্ণ, কতটা তীক্ষ্ণ সেটা প্রকাশ করবো হচ্ছে আমরা এইচ দ্বারা, এবং ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি মানে কতটুকু ঘনত্ব সেটা প্রকাশ করবো হচ্ছে বি দ্বারা। এখন এই ঘনত্ব কী আর ইন্টেন্সিটি কী, এই বিষয়টা অনেকেরই কনফিউজিং থাকে, জাস্ট অনেকে মুখস্থ করে যায়, বাট আমরা মুখস্থ করে দেখবো না, আমরা বিষয়টা বুঝে বুঝে দেখব। তো দেখো এখানে আমরা একটা তল নিলাম, এই তলে আমরা প্রথমে আমরা দেখলাম যে ম্যাগনেটিক ফিল্ড থাকে, সেই ম্যাগনেটিক ফিল্ড আমরা এই তলে পাস করাবো। অর্থাৎ এই যে চুম্বকের যে আশেপাশে যে ম্যাগনেটিক ফিল্ডগুলো তৈরি হয়, নর্থ পোল এবং সাউথ পোল আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সব ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে আমি এর আগে আলোচনা করেছি। তোমরা যদি কনফিউজিং থাকে তাহলে আমার চ্যানেলে ভিডিওগুলো পাবে, যে এই বেসিক জিনিসগুলো কী কী, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র কীভাবে তৈরি হয় সেই বিষয়গুলো তোমরা সেখান থেকে জানতে পারবে। তো চলো এই একটা প্লেট নিলাম, একটা তল নিলাম, এই তলে আমরা ম্যাগনেটিক ফিল্ডগুলোকে পাস করাবো। তো একটু লক্ষ্য করো। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিকে আমরা ম্যাগনেটাইজিং ফোর্সও বলতে পারি। এটা এক প্রকার বল, ম্যাগনেটাইজিং ফোর্স বা ম্যাগনেটাইজিং বল, এবং এগুলোকে আমরা কী দ্বারা প্রকাশ করবো, এইচ দ্বারা প্রকাশ করব। তাহলে এখানে এই তলে আমরা কি করতেছি, প্রথমে আমরা ম্যাগনেটিক ফিল্ডগুলোকে পাস করালাম বা ফিল্ড লাইনগুলোকে পাস করালাম। তাহলে দেখো এখানে কয়টা ম্যাগনেটিক ফিল্ড পাস হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ম্যাগনেটিক ফিল্ড এদিক বরাবর পাস হচ্ছে। এখন ঘনত্ব বিষয়টা তুমি কীভাবে বুঝবা, যে আমাদের এই যে ক্ষেত্রফল যেটা আছে সেটাকে আমরা একক ধরলাম, মানে ধরলাম যে এটার ক্ষেত্রফলের ভ্যালু হচ্ছে 1। এখন এই একক ক্ষেত্রফলে কয়টা লাইন পাস হচ্ছে, 6টা ম্যাগনেটিক ফিল্ড লাইন পাস হচ্ছে, তাহলে এর ডেন্সিটি ধরো হচ্ছে 6। এখন এই সেম ক্ষেত্রফলে যদি আমাদের এই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা বেড়ে যায়, দেখো এখানে যদি আরও ম্যাগনেটিক ফিল্ড লাইন পাস করে তাহলে এই বিষয়টা আরও বেশি ঘন হয়ে যাবে। তাহলে এখানে যদি আরও 2টা যোগ করি, অর্থাৎ এই পাশে 2টা পাশে 2টা, তাহলে টোটাল কয়টা হচ্ছে 10টা। তাহলে 6 বেশি ঘন না 10 বেশি ঘন, তুমি বলবা যে 10 বেশি ঘন। তার মানে এই একটা ক্ষেত্রফলের মধ্যে যত বেশি ফিল্ড লাইন পাস করতে থাকবে সেটা তত বেশি ঘন। যদি কম হয় তাহলে ঘন কম, মানে ঘনত্ব। তুমি একটু লজিক্যালি চিন্তা করো যে কোনো একটা ধরো কনসার্ট হচ্ছে, কনসার্টে যদি লোক সংখ্যা 100টা থাকলো, ধরো একটা মাঠের মধ্যে একটা কনসার্ট হচ্ছে, প্রাথমিক অবস্থায় লোক সংখ্যা ছিল হচ্ছে 100 জন, তাহলে এটার ঘনত্ব মোটামুটি কম। ঠিক ওই মাঠেই যদি আরও 1000 জন এসে যোগ হয় তাহলে ঘনত্ব বেড়ে যাবে। ঠিক সেই কনসেপ্ট ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি মানে ঘনত্ব। তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে যদি বেশি পাস করে তাহলে সেটা ঘনত্ব বেশি, ডেন্সিটি বেশি, আর যদি কম পাস করে তাহলে তার ঘনত্ব কম। তাহলে ঘনত্ব বিষয়টা তোমার ক্লিয়ার, অর্থাৎ একটা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতগুলো ফিল্ড লাইন পাস হচ্ছে সেটাকে দ্বারা প্রকাশ করবে হচ্ছে ডেন্সিটি প্রকাশ করবে। এখন যদি তোমাকে কোশ্চেন করা হয়, এখন যদি তুমি কোনো ডাটা শিট দেখলা সেখানে লেখা আছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির ভ্যালুটা ধরো কোনো জায়গায় লেখা হচ্ছে 10, আর এই ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিকে টেসলা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কোনো জায়গায় লেখা আছে 10 টেসলা, আবার যদি কোনো জায়গায় লেখা থাকে 100 টেসলা, তাহলে আমাদের বুঝতে হবে যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি যদি বেশি হয় তাহলে বুঝতে হবে সেখানে আমাদের এই ম্যাগনেটিক ফিল্ডগুলো বেশি বেশি পাস করতেছে, অর্থাৎ একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো অনেকগুলো পাস করতেছে। আর যদি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির ভ্যালুটা কম থাকে, অর্থাৎ টেসলার ভ্যালু যদি কম থাকে, তাহলে বুঝতে হবে যে সেখানে কম ম্যাগনেটিক ফিল্ড পাস করতেছে, মানে ঘনত্ব কম। আর তাহলে ঘনত্ব বেশি হলে ম্যাগনেটিক ফিল্ড বেশি পাস করবে এবং সেখানে বেশি ইন্টারাকশন ঘটবে, অর্থাৎ কোনো একটা মোটর আমরা ইজিলি ঘোরাতে পারবো তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি যদি বেশি থাকে। তাহলে এইটুকু তোমরা বুঝলাম ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির বিষয়টা। এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বিষয়টা কি, এখন ইন্টেন্সিটি মানে হচ্ছে তীক্ষ্ণ। এই যে দেখো একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো পাস হচ্ছে, এই ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো ধরে নিলাম এখানে আমার একটা মেশিন আছে, সেই মেশিনে আঘাত করতেছে ম্যাগনেটিক ফিল্ডগুলো। আর এই ম্যাগনেটিক ফিল্ডগুলো অ্যাকচুয়ালি দেখা যায় না, এগুলো বাতাসের মধ্যে দিয়ে পাস করে। তো এইগুলো পাস করে করে দেখা যাচ্ছে প্রাথমিক অবস্থায় এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা লাইন আমাদের একটা সিস্টেম আছে এখানে, ধরে নিলাম যে কোনো মেশিন হতে পারে, সেই সিস্টেমে আঘাত করতেছে। যখন সেটা আঘাত করবে, অর্থাৎ সেখানে যখন সে পাস হতে থাকবে তখন সেখানে একটা বল প্রয়োগ করবে, অর্থাৎ ফোর্স ক্রিয়েট করবে। এখন এখানে লক্ষ্য করো তীক্ষ্ণ মানে কি, যত বেশি আঘাত করবে তত বেশি তীক্ষ্ণ। তাহলে যদি প্রাথমিক অবস্থায় এখানে 6টা লাইন একটা সিস্টেমে আঘাত করে তাহলে সেটা তীক্ষ্ণ ধরে নিলাম, সাপোজ ধরে নিলাম সেটা হচ্ছে ভ্যালু হচ্ছে 6। এখন যদি আমাদের এই ফিল্ড লাইনগুলো আরও বেড়ে যায় তাহলে এই সিস্টেমে আরও বেশি আঘাত করবে, আরও বেশি আঘাত করলে তাহলে কী হবে, সেটা বেশি বল প্রয়োগ করবে। আর বেশি বল প্রয়োগ করা মানে কি, সেটার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অনেক বেশি। অর্থাৎ
আমাদের তখন বেশি বল এই সিস্টেমে আঘাত করবে, অর্থাৎ বেশি ম্যাগনেটিক ফিল্ড সেখানে আঘাত করবে, অর্থাৎ বেশি বল সেখানে অনুভব করবে। কারণ এখানে এটাকে আমরা ম্যাগনেটাইজিং ফোর্সও বলতে পারি, যেটা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি সেটা ম্যাগনেটাইজিং ফোর্স। তাহলে দুইটা সিম্পলি ডিফারেন্ট, একটা হচ্ছে ডেন্সিটি বোঝাচ্ছে মানে কতটুকু ঘনত্ব বোঝাবে, অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্যে কতগুলো ফিল্ড লাইন পাস হচ্ছে অর্থাৎ ঘনত্ব প্রকাশ করবে, আর আরেকটা প্রকাশ করবে হচ্ছে একটা সিস্টেমে সেই ম্যাগনেটিক ফিল্ডগুলো কত বলে আঘাত করতেছে। যদি তীক্ষ্ণ বেশি হয় তাহলে বেশি বলে আঘাত করতেছে, আর যদি তীক্ষ্ণ কম হয়, ইন্টেন্সিটি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কম হয়, তাহলে কম বলে আঘাত করতেছে। তাহলে দুইটা বিষয় তোমাদের ক্লিয়ার হলো, এবং এখান থেকে একটা কনক্লুশন আমরা আসতে পারি যে এই ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বি এইটা সমানুপাতিক হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির। তুমি লক্ষ্য করো যে যদি ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটিটা বাড়ে, অর্থাৎ আগে ছিল 6টা, পরে যে আগে আরও বেশি 2টা 4টা বেড়ে গেল, অর্থাৎ এই ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি যদি 10টা হয়ে যায়, এবং তার সাথে সাথে কি হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা ম্যাগনেটাইজিং ফোর্সটা বেড়ে যাচ্ছে। আগে কয়টা ধাক্কা দিচ্ছিল? 6টা, এখন ধাক্কা দিচ্ছে কয়টা? 10টা। তাহলে এটার সাথে সমানুপাতিক। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি যদি বাড়ায় বা আমাদের অটোমেটিক্যালি এই ম্যাগনেটাইজিং ফোর্সটাও বেড়ে যাচ্ছে, সমানুপাতিক সম্পর্ক। তাহলে এই সমানুপাতিক সম্পর্ক থেকে আমরা কী লিখতে পারি? যদি সমানুপাতিক তুলে দিই তাহলে সমান লিখতে হয়, একটা কনস্ট্যান্ট চলে আসে মিউ, এটাকে বলা হয় পারমেবিলিটি। তো আমাদের কনসেপ্ট অতটুকু যাওয়া লাগবে না, আমাদের যতটুকু বুঝতে হবে সেটা হচ্ছে এই যে বি যেটা আছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি যেটা আছে সেটা সমানুপাতিক হারে থাকবে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যদি বেশি হয় অটোমেটিক্যালি বুঝতে হবে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিটাও বেশি। তাহলে এই যে একটা ধরো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিচ্ছে, এখানে আমরা ম্যাগনেটিক ফিল্ড সাপ্লাই দিচ্ছি। এখন এই ম্যাগনেটিক ফিল্ড যদি আমরা কারেন্টের ভ্যালুটা কমাই দিই, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কমে যাবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যখন কমে যাচ্ছে আমাদের অটোমেটিক্যালি আমাদের এইচটা কমে যাচ্ছে, আর এইচ কমে যাওয়া মানে কি বিটা কমে যাচ্ছে, আর বি কমে যাওয়া মানে কি এখানে আর কোনো ম্যাগনেট এখানে নাই। আচ্ছা, এইটুকু কনসেপ্ট তোমাদের হলে তোমাদের যথেষ্ট পরিমাণ তোমরা এখন এই ম্যাগনেটাইজিং কার্ভ বোঝার জন্য প্রস্তুত। তো চলো আমরা এখন ম্যাগনেটাইজেশন কার্ভে চলে যাই। তাহলে এখানে আমরা সেই কনসেপ্টটা ইউজ করব, অর্থাৎ এক্স অক্ষ বরাবর নিব হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, অর্থাৎ এটাকে আমরা ম্যাগনেটাইজিং ফোর্সও বলতে পারি, আর ওয়াই অক্ষ বরাবর নিব হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে ইন্টেন্সিটি হচ্ছে এক প্রকার বল, অর্থাৎ ওই যে কতগুলো বলে আমাদের কতটুকু বল আমাদের একটা সিস্টেমের উপর পড়তেছে এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে। আর ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি কী হবে? আমাদের ঘনত্ব, কতটুকু ঘনত্ব, আর এই দুটো তো সমানুপাতিক সম্পর্ক প্রকাশ করে। এখন আমরা এই যে কয়েলটা নিলাম, এই কয়েলটা পেঁচালাম, তাহলে এখানে লক্ষ্য করলে তুমি দেখতে পাবে যে এই দিক বরাবর যদি আমরা কারেন্টের ভ্যালুটা বাড়াই, তোমরা একটু আগে দেখলা যে কারেন্টের সাথে এই ফ্লাক্সটা সমানুপাতিক, ম্যাগনেটিক ফিল্ড লাইন যেগুলো রয়েছে সেটা সমানুপাতিক হারে বাড়ে, অর্থাৎ আমরা কারেন্টের ভ্যালু যত বাড়াবো আমাদের এই ফ্লাক্সের ভ্যালুটা তত বাড়বে। আর একটু আগে আমরা দেখলাম যে বি ইকুয়াল টু মিউ ইন্টু এইচ, অর্থাৎ এই বিটা এইচের সাথে সমানুপাতিক। এখন এই ম্যাগনেটাইজিং ফোর্সটা আবার কারোর সাথে সমানুপাতিক আছে কি না? হ্যাঁ আছে, সেটা হচ্ছে কারেন্টের সাথে সমানুপাতিক। কীভাবে দেখলা? যে দেখো এইদিকে যত কারেন্টের ভ্যালু আমরা বাড়াচ্ছি, কারেন্টের ভ্যালু বাড়ানো মানে কি এই ম্যাগনেটটা আরও বেশি উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এই যে আমরা যে কয়েলটা নিচ্ছি, কয়েলের মধ্যে যদি আমরা কারেন্ট সাপ্লাই দিই, সিম্পল কয়েল নিয়ে যদি আমরা কারেন্ট সাপ্লাই দিই, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। সেই ম্যাগনেটিক ফিল্ডটা যদি আমরা কারেন্টের ভ্যালু বাড়াই, ম্যাগনেটিক ফিল্ডটাও বাড়ে। আর ম্যাগনেটিক ফিল্ড বাড়া মানে কি এই ম্যাগনেটাইজিং ফোর্সটাও বাড়ে, অর্থাৎ তখন বেশি বলে আঘাত করে। তাহলে এই কারেন্টের ভ্যালুটা বাড়াবো যদি আমরা আস্তে আস্তে বাড়াই, আমাদের এই এইচের ভ্যালুটা বাড়ে, অর্থাৎ এই ম্যাগনেটাইজিং ফোর্স যেটা আছে সেটা বাড়ে। এবং ম্যাগনেটাইজিং ফোর্স যদি বাড়ে, এই ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি সেটাও বাড়ে। লজিক্যালি চিন্তা করো যে আয়ের ভ্যালু যত বাড়াবো আমাদের এই কয়েল তত বেশি ম্যাগনেট উৎপন্ন করবে, তত বেশি ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করবে, আর যত বেশি ম্যাগনেটিক ফিল্ড বেশি উৎপন্ন করবে তাহলে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির ভ্যালুটাও বাড়বে। আর ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির ভ্যালুটা বাড়া মানে কি এই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা ম্যাগনেটাইজিং ফোর্স এটাও বাড়বে। লজিক্যালি সব কিন্তু সেম। তুমি একটু লক্ষ্য করে দেখো, কারেন্টের ভ্যালু বাড়ানো মানে ম্যাগনেটিক ফিল্ডগুলো বাড়া, ম্যাগনেটিক ফিল্ড বাড়া মানে কি ডেন্সিটি মানে ঘনত্ব বেশি হয়ে যাচ্ছে, আর ঘনত্ব বেশি হলে হবে কি ফোর্সটা বেশি আঘাত করবে সিস্টেমে। সব লজিক্যালি মিলে যাচ্ছে। তাহলে বিষয়গুলো খেয়াল করো। তাহলে এদিক বরাবর যদি আমরা কারেন্টের ভ্যালুটা ধীরে ধীরে বাড়াই, এই কারেন্টের ভ্যালুটা যদি ধীরে ধীরে বাড়াই,
তাহলে আমাদের কি হবে, এই যে আমাদের কয়েলের আশেপাশে যে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হচ্ছে সেগুলো বাড়বে। আর ম্যাগনেটিক ফিল্ড বাড়া মানে কি, এই ম্যাগনেটাইজিং ফোর্স এইচ সেটাও বাড়বে। তাহলে সিম্পল এই কয়েলের আশেপাশে যে ম্যাগনেটাইজিং ফোর্স যেটা আছে এইচ, সেটা আমরা এক্স অক্ষ বরাবর নিচ্ছি। অর্থাৎ আমরা কারেন্টের ভ্যালুটা ধীরে ধীরে বাড়াবো, আমাদের এইচের ভ্যালুটা ধীরে ধীরে বাড়বে। এখন যদি এইচের ভ্যালুটা ধীরে ধীরে বাড়ে, আর ভিতরে আমরা কি নিচ্ছি, ভিতরে নিচ্ছি হচ্ছে আমরা একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, অর্থাৎ আয়রন নিছি বা লোহা নিছি, লোহার দণ্ড নিছি। তাহলে লোহার দণ্ডের মধ্যেও ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে, বা লোহার দণ্ড তখন একটা ম্যাগনেটের মতো আচরণ করবে। আর লোহার দণ্ড যখন ম্যাগনেটের মতো আচরণ করবে তখন সেখানে একটা কি উৎপন্ন হবে, সেখানেও একটা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি থাকবে। তাহলে এই যে এক্স অক্ষ বরাবর যেটা আমরা প্লট করছি সেটা হচ্ছে এই যে এইচ, অর্থাৎ কয়েল যে ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা ম্যাগনেটাইজিং ফোর্স উৎপন্ন করতেছে সেটা। এখন এই যে কয়েলের এই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা ম্যাগনেটাইজিং ফোর্সের কারণে আমাদের আয়রনটাও একটা ম্যাগনেট উৎপন্ন হচ্ছে, বা আয়রনের ভিতরেও একটা কি উৎপন্ন হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হচ্ছে। সেটার কারণে আমরা কি পাবো, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি পাচ্ছি। সেটা আমরা প্লট করবো হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে সিম্পল ভাষায় যদি তোমাকে বলা হয় আমরা এখানে কি করতেছি সেটা একটু লক্ষ্য করো। আমরা লক্ষ্য করো যে এক্স অক্ষ বরাবর নিচ্ছি হচ্ছে আমাদের এই কয়েলের কারণে, এই যে কয়েল যেটা আছে সেটা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, আর সেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় মানে কি, সেখানে এই ম্যাগনেটাইজিং ফোর্স থাকবে। তাহলে এক্স অক্ষ বরাবর হচ্ছে আমরা কয়েলের যে ম্যাগনেটাইজিং ফোর্স বা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হচ্ছে সেটা প্লট করব। আর ওয়াই অক্ষ বরাবর কি নিব, এই যে কয়েলের কারণে যে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হচ্ছে সেটার কারণে তো আবার আমাদের এই যে আয়রনটাও ম্যাগনেট উৎপন্ন করবে, বা ম্যাগনেটিক ফিল্ড সেদিকে পাস হবে, আয়রনটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করবে। তাহলে আয়রনের যে ম্যাগনেটিক ফিল্ডের বৈশিষ্ট্যটা সেটা আমরা ওয়াই অক্ষ বরাবর নিচ্ছি। সিম্পল। এখন আমাদের কাজ হচ্ছে যে ধীরে ধীরে যদি আমরা কয়েলে কারেন্ট সাপ্লাই দেই, তাহলে ধীরে ধীরে এই কয়েলের ম্যাগনেটিক ফিল্ডগুলো ধীরে ধীরে বাড়তে থাকবে। পাশাপাশি আমাদের এই যে ম্যাগনেট যেটা আছে সেটারও চুম্বকত্ব বাড়বে আস্তে আস্তে, লজিক্যালি চিন্তা করলে। তাহলে দেখো এই যে এক্স অক্ষ বরাবর আমরা ধীরে ধীরে কারেন্ট বৃদ্ধি করতেছি। তাহলে প্রাথমিক অবস্থায় ধরে নিলাম যে আমাদের এই যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল যেটা আছে সেটা র্যান্ডমলি অবস্থান করতেছে। এই যে ছোট ছোট যে ডোমেইনগুলো আছে, ম্যাগনেটিক ডোমেইনগুলো আছে, সেগুলো এলোমেলোভাবে ছড়াই ছিটাই আছে। যখন আমরা কারেন্ট সাপ্লাই দেওয়া শুরু করলাম তখন এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা ম্যাগনেটের মতো আচরণ হওয়া শুরু করবে, ম্যাগনেটের মতো আচরণ করা শুরু করবে। তাহলে দেখো ধীরে ধীরে আমরা কারেন্টের ভ্যালুটা বাড়াচ্ছি। আর ধীরে ধীরে যখন কারেন্টের ভ্যালুটা বাড়াবো, আমাদের এই দেখো কারেন্টের ভ্যালুটা ধীরে ধীরে বাড়াচ্ছি, মানে অর্থাৎ এইচের ভ্যালুটা ধীরে ধীরে বাড়াচ্ছি। কারেন্টের ভ্যালু বাড়ানো মানে কি, এইচের ভ্যালু ধীরে ধীরে বাড়ানো। অর্থাৎ আমাদের এই যে কয়েল যেটা আছে সেটা ম্যাগনেটিক ফিল্ড বেশি বেশি উৎপন্ন করা শুরু করলো। কয়েল যদি বেশি বেশি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা শুরু করে, সাথে সাথে তার ইফেক্ট, এই কয়েলের ম্যাগনেটিক ফিল্ডের ইফেক্টের কারণে আমাদের ভিতরে যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে সেটা একটা ম্যাগনেটের মতো আচরণ করা শুরু করবে। সেটার ভিতরের যে বি আছে বা সেটার যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেটাও বাড়া শুরু করবে। অর্থাৎ সিম্পলি এই যে আমাদের ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি সেটাও বাড়া শুরু করবে। তাহলে যদি আমরা কারেন্টের ভ্যালুটা ধীরে ধীরে বাড়াই, এই এইচের ভ্যালুটা ধীরে ধীরে বাড়বে। অর্থাৎ কার এইচ, এটা কয়েলের এইচ। আর কয়েলের এইচ বাড়া মানে কি, ভিতরে যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে সেটার ফ্লাক্স ডেন্সিটিটাও ধীরে ধীরে বাড়া। তাহলে এই দেখো প্রাথমিক অবস্থায় তুমি একটু লক্ষ্য করো এই গ্রাফটা কীরকম হচ্ছে। আমরা এই যে এই কারেন্টের ভ্যালু বাড়াচ্ছি, মানে এইচের ভ্যালু ধীরে ধীরে বাড়াচ্ছি কয়েলের সাথে সাথে, আমাদের ভিতরে যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে সেটারও এই বির ভ্যালু বা ম্যাগনেটিক ফ্লাক্সটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। কারণ কি জানলো, কারণ কি তোমরা কি দেখলাম, বি সমানুপাতিক এইচ। অর্থাৎ এই যে ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ এই ম্যাগনেটিক ফোর্স যেটা আছে সেটা যদি বাড়াও এই বি ভ্যালুটাও বাড়ে। এই যে তাহলে আমাদের এই কয়েলের যে এইচ যদি বাড়ায় বা কয়েলের ম্যাগনেটিক ফিল্ড যদি বাড়ায়, অটোমেটিক্যালি আমাদের ভিতরে যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে সেটারও ম্যাগনেটিক ফিল্ড বাড়বে, অর্থাৎ সেটারও ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিটাও বাড়বে। লজিকটা ঠিক আছে, আশা করা যায় এটা বুঝতে পেরেছ। এখন তোমার মনে প্রশ্ন, এখন আমরা কি করতে চাচ্ছি যে একটা পয়েন্টের পর যদি ধরো এই পয়েন্টের পর যদি তুমি এই কারেন্টের ভ্যালুটা বাড়াও, কারেন্টের ভ্যালু বাড়ানো মানে কি, এইচের ভ্যালু বাড়াও, তাহলে এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল একটা সীমা আছে, অর্থাৎ সর্বোচ্চ একটা সীমা পর্যন্ত সে ম্যাগনেট তৈরি করতে পারে। তারপরে তুমি যতই কারেন্ট বাড়াও এই কয়েল আর এই 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 আয়রন আর ম্যাগনেট তৈরি করতে পারবে না। অর্থাৎ তার একটা সীমা আছে। ধরো সাপোজ সেটা হচ্ছে 100 পর্যন্ত সে ম্যাগনেট তৈরি করতে পারে, মানে 100 তার ক্যাপাসিটি হচ্ছে 100। এর বাইরে তুমি যতই কারেন্ট বাড়াও এর আর ম্যাগনেট তৈরি করার ক্ষমতা নাই।
কারেন্টের ভ্যালু বাড়বে, অর্থাৎ আমাদের কয়েলের আশেপাশে ম্যাগনেটিক ফিল্ডটা বাড়বে, বাট ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের একটা নির্দিষ্ট সীমা আছে, এর বাহিরে সে যেতে পারে না। তার মানে যতই তুমি কারেন্ট বাড়াও একটা পর্যায়ে গিয়ে সেরকম ফ্ল্যাট হয়ে যাবে। এটাকে বলা হয় স্যাচুরেশন পয়েন্ট। মানে তুমি যতই কারেন্ট বাড়াও সে আর বাড়বে না, তার মধ্যে যতটুকু ম্যাগনেটিক ফিল্ড সে সর্বোচ্চ তৈরি করতে পারবে ঠিক ততটুকু তৈরি করতে পারবে। এখন তাহলে এই পয়েন্টের পর তুমি যতই এইচ বাড়াও বা আই বাড়াও তত আর এই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বাড়বে না, এইরকম থাকলো। এখন কাজ হচ্ছে যে আমরা ধীরে ধীরে কারেন্টের ভ্যালুটা কমাবো। এখন ধীরে ধীরে যখন কারেন্টের ভ্যালু কমাবো, তোমার মতামত কি যে আমাদের এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কারেন্টের ভ্যালুটা ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা ধীরে ধীরে কমতে থাকবে, অর্থাৎ এই ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিটা ধীরে ধীরে কমে আবার জিরোতে চলে আসবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা ঘটবে না। কেন ঘটবে না বলো তো? তোমাদের এই যে প্র্যাকটিক্যাল যে দেখালাম একটু আগে, এই যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে একটু লক্ষ্য করো বিষয়টা, হুবাহু এই পথে আর ব্যাক করবে, যে পথে আমরা এই যে শুরু করছিলাম, যে পথে বাড়লো সেই পথ বরাবর আর ব্যাক করবে না। ব্যাক করার জন্য সে আলাদা পথ প্রদর্শন করে। অর্থাৎ আমরা কি করলাম, এই পয়েন্টের পর আমরা কি করলাম, আবার ধীরে ধীরে কারেন্টের ফ্লোটা কমাবো। কারেন্টের ফ্লো কমানো মানে কি, এই যে আমাদের কয়েলের আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা কমে যাবে। আর সেটা যদি কমে যায় তাহলে আমাদের এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের যে ম্যাগনেটিক ফিল্ডটা আমাদের পাস করতেছিল সেটা কমানো শুরু করবে। তাহলে দেখো এই যে যখন একটু লক্ষ্য করো যে যখন আমাদের এই কারেন্টের ফ্লোটা বাড়াচ্ছি, অর্থাৎ এই কয়েলের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডগুলো পাস করতেছে, তখন এই ডোমেনগুলো একটা নির্দিষ্ট দিকে চলে আসতেছে। তখন যার কারণে এই ডোমেনগুলো একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্টে আসার কারণেই তো এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা তখন চুম্বকের মতো আচরণ করতেছে। তাহলে এইভাবে তারা ডোমেন অ্যারেঞ্জমেন্ট করে নিল। এখন যদি আমরা ধীরে ধীরে কারেন্টের ভ্যালুটা আবার কমানো শুরু করি এই পয়েন্টের পর থেকে, তাহলে দেখো কারেন্টের ভ্যালুটা কমালে আমাদের এই বরাবর আর আসতেছে না, তখন এই বরাবর গ্রাফটা চলে আসতেছে, তাহলে লক্ষ্য করো এই পয়েন্টের পর যখন আমরা এটা ধরো ব্যাটারি জাস্ট উল্টাই দিলেই কিন্তু আবার নেগেটিভ কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ তখন আবার এই ম্যাগনেটিক ফিল্ডটা ধীরে ধীরে কমা শুরু করবে। তাহলে আমার কারেন্টের ভ্যালুটা নেগেটিভ ডিরেকশন, যেদিকে দিচ্ছিলাম অপোজিট ডিরেকশন দেওয়া শুরু করলাম, অর্থাৎ ব্যাটারিটা ঘুরে দিলাম। ঘুরে দিয়ে যখন ধীরে ধীরে কারেন্টের ভ্যালুটা কমাচ্ছি, আমাদের এই কয়েলের ম্যাগনেটিক ফিল্ডটা ধীরে ধীরে কমে যাচ্ছে। কয়েলের ম্যাগনেটিক ফিল্ড ধীরে ধীরে কমলে আমাদের এই যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে তার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিটা কমা শুরু করবে, অর্থাৎ তার মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা কমা শুরু করবে। তাহলে কমতে 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 যখন আমাদের কারেন্টের ভ্যালুটা দেখো জিরো, আমরা কি কারেন্টের ভ্যালুটা কমে কমে জিরোতে নিয়ে আসলাম, কিন্তু আমাদের এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে কিছু ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি থেকেই যায়, অর্থাৎ তার মধ্যে কিছু ম্যাগনেটিক প্রপার্টি বা ম্যাগনেটিক যে বৈশিষ্ট্য তার মধ্যে থেকে যায়, যেটা তোমরা একটু আগে প্র্যাকটিক্যালি দেখলা। যে যদিও বা আমরা এই চুম্বককে সরিয়ে নেই, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডগুলো তার আশপাশ থেকে সরিয়ে নেই, তারপরেও এই লোহার দণ্ডটা চুম্বকের মতো আচরণ করতেছে। তার মানে এখানে কারেন্টের ভ্যালু তুমি যদি জিরো করে দাও, মানে প্রাথমিক অবস্থায় তুমি কারেন্টের ভ্যালুটা ধীরে ধীরে বাড়ালা, অর্থাৎ আমাদের এই লোহার দণ্ডটা চুম্বকের মতো আচরণ করলো। কারেন্টের ভ্যালুটা যদি তুমি জিরো করে দাও, তারপরেও এই লোহার দণ্ডটা চুম্বকের মতো আচরণ করতেছে। এই যে গ্রাফ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যদি আমাদের এইচের ভ্যালু জিরো হয়, এইচের ভ্যালু জিরো হওয়া মানে কি, এইচের ভ্যালু জিরো হওয়া মানে কি, কারেন্টের ভ্যালু জিরো। আর কারেন্টের ভ্যালু জিরো হওয়া মানে কি, আমরা এই যে কয়েলের মধ্যে কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই, বাট আমাদের এই দণ্ড যেটা আছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল তার মধ্যে ম্যাগনেটের বৈশিষ্ট্য থেকেই যাচ্ছে, অর্থাৎ এই ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিটা কিছু পরিমাণ আমাদের ওই কয়েল আমাদের এই লোহার দণ্ডের মধ্যে থেকে যাচ্ছে। এইটাকে বলা হয় অবশিষ্ট চুম্বকত্ব, একটু পরে জানবা। তাহলে এই যে কয়েল আমাদের যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল যেটা থাকলো, এটার যদি চুম্বকত্ব পুরোপুরি ভ্যানিশ করে দিতে চাই, তাহলে কি করতে হবে, আমরা যে রিভার্স কারেন্টের ভ্যালুটা বাড়াতে থাকবো। অর্থাৎ আমাদের প্রাথমিক অবস্থায় এইদিকে যাওয়া মানে কি, পোলারিটি ধরো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। আর যখন আমরা পোলারিটি চেঞ্জ করে দিলাম, অর্থাৎ এটা মাইনাস এটা প্লাস করে দিচ্ছি, তার আমরা ভ্যালুগুলো কমাচ্ছি। তাহলে আরও যখন জিরো আসলো, জিরো আসার পর আমাদের এই কারেন্টের ভ্যালুটা নেগেটিভে দিচ্ছে, অর্থাৎ আরও কমাচ্ছি, কমাতে 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 একটা পর্যায়ে গিয়ে নেগেটিভ কারেন্টে গিয়ে আমাদের কি হচ্ছে, এই যে আমাদের যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে সেটার চুম্বকত্ব একদম ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে এই চুম্বকত্বটা ভ্যানিশ করার জন্য আমাদের নেগেটিভ অর্থাৎ রিভার্স কারেন্টের ভ্যালুটা দিতে হচ্ছে। রিভার্স কারেন্টের ভ্যালুটা অনেক বেশি দিলে তারপরে গিয়ে এটা চুম্বকত্ব সেটা আর থাকে না, তখন আমাদের ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আর চুম্বকের বৈশিষ্ট্য প্রদর্শন করে না। এবং কারেন্টের ভ্যালুটা নেগেটিভ দিকে আরও যখন বাড়াতে থাকবা, ঠিক একই পর্যায়ে একটা পর্যায়ে গিয়ে সেটা স্যাচুরেশনে চলে যায়, অর্থাৎ তারপরে আর বাড়ে না। এখন এই ভ্যালুটাকে যখন আমরা এই পর্যায়ে যাওয়ার পর
তাহলে দেখতে পাচ্ছি এই পর্যায়ে যাওয়ার পর আমাদের অর্থাৎ এই যে এই পয়েন্ট যেটা আছে এই পয়েন্টে আমাদের এই ম্যাগনেটিক ডোমেইনগুলো আবার ওই এলোমেলো অবস্থায় চলে যায়, অর্থাৎ র্যান্ডমলি এলোমেলো অবস্থায় চলে যাচ্ছে। তার মানে এই অবস্থাটা আমরা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল সাধারণ অবস্থায় চলে আসে, অর্থাৎ এটা আর চুম্বকের মতো আচরণ করে না। আবার এই পয়েন্টটা আমাদের কি চুম্বকের মতো আচরণ করে না। অর্থাৎ এই পয়েন্ট আর এবং এই পয়েন্ট, আর এই পয়েন্টে কি হচ্ছে এখানে একটা চুম্বকের মতো আচরণ করতেছে। আচ্ছা, এখন কি হলো যে আবার যখন আমরা নেগেটিভ কারেন্ট থেকে ধীরে ধীরে পজিটিভ কারেন্টের ভ্যালুটা বাড়াতে পজিটিভ কারেন্টের দিকে যেতে থাকবো, তখন আমাদের কী হবে আবার এইচের ভ্যালুটা ধীরে ধীরে বাড়বে। আর এইচের ভ্যালু যদি ধীরে ধীরে বাড়ে আবার ওই আমাদের যে আয়রনটা আছে তার মধ্যে দিয়ে ম্যাগনেটিকের প্রপার্টিটা বাড়বে, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিটা ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে দেখতে পাচ্ছ যে এই দিক বরাবর যদি এইচের ভ্যালুটা বাড়ায় আমাদের কার্ভটা এই বরাবর পাস হতে থাকবে এবং তারপর একটা পর্যায়ে গিয়ে আবার এইভাবে চলে আসবে। তাহলে এখান থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ কনক্লুশন আমরা আসতে পারি যে শুরুতে যখন একটা ফ্রেশ তুমি একটা আয়রন নিবা, ফ্রেশ একটা আয়রন বা ফ্রেশ একটা লোহার দণ্ড নিবা, তখন এই যে এই কার্ভটা শেপ প্রদর্শন করবে, অর্থাৎ এইটুকু অংশ শেপ প্রদর্শন করবে। তারপরে যদি তুমি এরকম বারবার পজিটিভ কারেন্ট নেগেটিভ কারেন্ট পজিটিভ কারেন্ট নেগেটিভ কারেন্ট এরকম বারবার অল্টারনেটিভ করতে থাকো, তখন কিন্তু আর এইটা প্রদর্শন করবে না, তখন এই যে এই কার্ভ যেটা আছে সেটা প্রদর্শন করবে। এই কার্ভটা সে অনবরত প্রদর্শন করতে থাকবে। আবার যখন তুমি কারেন্টের ভ্যালুটা একদম জিরো করে দিবা, তখন কিন্তু ধরো এই পর্যায়ে তুমি কারেন্টের ভ্যালু জিরো আছে, তারপরেও দেখো মাঝখানে কিন্তু একটা ম্যাগনেটের বৈশিষ্ট্য সে প্রদর্শন করতেছে। অর্থাৎ এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালে যদি তুমি একবার কারেন্ট সাপ্লাই দাও এবং সেটা যদি পজিটিভ নেগেটিভভাবে চলতে থাকে, তাহলে তার মধ্যে কিন্তু কারেন্টের ভ্যালুটা জিরো করে দিলেও তার মধ্যে ম্যাগনেটের একটা বৈশিষ্ট্য থেকেই যায়। এটাকে বলা হয় রেসিডুয়াল ম্যাগনেটিজম বা অবশিষ্ট চুম্বকত্ব। তাহলে এখান থেকে তুমি একটা ফাইনাল কনক্লুশন আসতে পারো যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল এমন একটা বৈশিষ্ট্য যে যদি তুমি কোনোভাবে সেটাকে একটা ম্যাগনেটের মধ্যে রাখতে পারো, তখন সেটা ম্যাগনেটিক অর্থাৎ ওই ম্যাগনেটটা যদি সরিয়ে না পরবর্তীতে, তারপরেও এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে ম্যাগনেটের একটা প্রপার্টি থেকেই যায়। এই যে অবশিষ্ট যে ম্যাগনেটের প্রপার্টি তার মধ্যে থেকে যাচ্ছে কারেন্টের ফিল্ডটা জিরো করার পরেও, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডটা সরে নেওয়ার পরেও এই অবশিষ্ট যে ম্যাগনেটিক প্রপার্টিটা থেকেই গেল আমাদের ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে, সেটাকে বলা হচ্ছে অবশিষ্ট চুম্বকত্ব বা রেসিডুয়াল ম্যাগনেটিজম। যেটা তুমি কার্ভে স্পষ্ট দেখতে পাচ্ছ যে কারেন্টের ভ্যালুটা জিরো, দেখো কারেন্টের ভ্যালুটা জিরো, অর্থাৎ এইচের ভ্যালুটা জিরো, আমাদের এই ম্যাগনেটের মধ্যে এই ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বা কিছু অবশিষ্ট ম্যাগনেটের বৈশিষ্ট্য থেকেই যাচ্ছে। ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি থাকা মানে কি, তার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফ্লাক্স আছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন আছে, তার মানে সেখানে চুম্বকের বৈশিষ্ট্য আছে, যেটা তুমি প্র্যাকটিক্যালি দেখলাম। আর এটা আমরা গ্রাফিক্যালি প্রদর্শন করলাম। তাহলে এই বিষয়টা আমাদের যে ইলেকট্রিক্যাল মেশিনগুলো রয়েছে সেখানেও অ্যাপ্লাই করা হয়। অর্থাৎ তুমি যদি কোনো ট্রান্সফর্মার ইউজ করো বা ইলেকট্রিক মোটর বা ইলেকট্রিক জেনারেটর ইউজ করো, সেখানে কিন্তু এরকম এই কোর থাকে, অর্থাৎ সেখানে এই হিস্টোরিসিস কার্ভটা ইউজ হয়। তাহলে সেখানে যখন তুমি অল্টারনেটিভ কারেন্ট দিচ্ছ, সেখানেও কিন্তু ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হচ্ছে। তাহলে কোরের মধ্যে যদি তুমি কারেন্টের ভ্যালুটা জিরো করে দাও, কোরের মধ্যে কিন্তু অবশিষ্ট একটা চুম্বকত্ব থেকেই যাবে, কারণ কোরগুলো কি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দ্বারা তৈরি হয়, অর্থাৎ অবশিষ্ট চুম্বকত্ব থেকেই যায়। এই অবশিষ্ট চুম্বকত্ব থাকার কারণে পরবর্তীতে যখন তুমি অপারেট করতে যাবা, তখন দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে মেশিন রানই করবে না। তার মানে ইন্ডাস্ট্রিতে কিন্তু তোমার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, এবং এই যদি কোনো অবশিষ্ট চুম্বকত্ব থাকে সেটাকে রিডিউস করে পরবর্তীতে তোমাকে মেশিনটাকে রান করাতে হবে। বিষয়গুলো পরবর্তীতে আমরা যখন রিসার্চ করবো আরও বিষয়, তখন তোমরা বিষয়গুলো ডিটেলসে জানতে পারবে। তো জাস্ট এই বিষয়টা সিম্পল একটা বেসিক তোমাকে এখান থেকে দিলাম। পরবর্তীতে এই বিষয়ে তুমি ডিটেলসে পরবর্তী পার্টগুলোতে দেখতে পাবে যদি তোমার আরও কিউরিওসিটি তৈরি হয়। এখন আমাদের পড়ার টেকনিকটা হচ্ছে প্রাথমিক অবস্থায় আমরা বেসিক থেকে স্টার্ট করব, পরবর্তীতে যখন আমরা এই বিষয়টার উপর ইন্টারেস্টিং আরও বেশি বাড়বে তখন ধীরে ধীরে আমরা ডিপে প্রবেশ করবো এবং পরবর্তীতে এর উপর আরও রিসার্চ করবো, যাতে কোনো আমাদের এই বিষয়টার উপর কোনো বিন্দু পরিমাণ কনফিউশন না থাকে। তো আমাদের পড়ার সিস্টেমগুলো এখন থেকে এরকমভাবে হবে। তো পরবর্তীতে আমাদের এই হিস্টোরিসিসের যে আরও পার্টগুলো থাকবে পরবর্তীতে দেখলে তোমার ইঞ্জিনিয়ারিং যে টার্মগুলো আছে ইন্ডাস্ট্রিতে কীভাবে মেশিনের সমস্যাগুলো হয়, অর্থাৎ মেশিন রান করার ক্ষেত্রে এই হিস্টোরিসিস লুপগুলো কীভাবে কাজ করে বা কীভাবে সমস্যা তৈরি হয় এবং হিস্টোরিসিস লসগুলো কীভাবে ক্যালকুলেশন করতে হয়, কার্ভের মাধ্যমে কীভাবে বুঝতে হয়, সেই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে জানবো।